এই বিজেপি হিন্দুত্ববাদকে ইস্যু করে যারা যেভাবে ক্ষমতায় আসছে, যেটার প্রভাব আলটিমেটলি বাংলাদেশেও পড়বে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। পশ্চিমবঙ্গ নির্বাচনে মমতার 15 বছরের যে আসলে তার রাজত্ব সেটা শেষ হয়েছে এবং দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী আমাদের পশ্চিমবঙ্গে বা শুভেন্দু অধিকারী, যাকে সে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে। এখন নির্বাচনটা কেমন হয়েছে এটা আসলে প্রশ্ন তুলতে হবে। আপনি দেখেন পশ্চিমবঙ্গের ওই নির্বাচনে সেখানে প্রায় 91 লাখ ভোটার, যাদের অধিকাংশই হচ্ছে মুসলমান। তো 91 লাখ ভোটারকে তারা বাদ দিয়েছে এবং মমতার যে আসন, সেই মমতার আসনেই দেখা যাচ্ছে 51,000 ভোটারকে বাদ দেওয়া হয়েছে এবং সেখানে মমতা হেরেছে 15,000 ভোটের ব্যবধানে। অর্থাৎ এই যে ওই নির্বাচনে আপনার সেখানে যে 260টা আসনে বিজেপি জিতলো, সেখানে 260টা আসনের মধ্যে 105টা আসনের যে যে জয়ের ব্যবধান, সেই জয়ের ব্যবধানের তুলনায় যে 91 লাখ ভোটার বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু সংখ্যায় বেশি। অর্থাৎ এখানে এবং বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই কমিশনের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন আছে এখানে এবং প্রশাসন এখানে ন্যাক্কারজনকভাবে বিজেপির সমর্থকদের বা বিজেপির হয়ে কাজ করছে এবং কেন্দ্রীয় সরকারের আপনি অমিত মোদি, ওরা কিন্তু দেখা যাচ্ছে কি করছে, ওরা কিন্তু অত্যন্ত অনেক মিথ্যা অপপ্রচার, তারপর হচ্ছে আপনার এই তাদের যে হিন্দুত্ববাদ, সেই হিন্দুত্ববাদের প্রচারণা চালিয়ে দেখা যাচ্ছে এই যে 15 বছরে যে মমতার যে একটা শাসন, সেটা তারা এটার পতন ঘটেছে। এখন আমরা বাংলাদেশে এটার কি প্রভাব পড়তে পারে? ধরেন পশ্চিমবঙ্গ কিন্তু আমাদের সাথে সাহিত্য সংস্কৃতি বা আমাদের খুব কাছাকাছি বলা যায় তারা, যদিও সেখানে আমরা যদি যাই সেই পুরনো এখন 1947 সালের ইতিহাসে যেতে হবে, যেটা এই যে দ্বিজাতি তত্ত্ব, এটা যে বিজেপি সরকার ক্ষমতায় আসছে, এটা কিন্তু দ্বিজাতি তত্ত্বের যে একটা কার্যকারিতা সেটা কিন্তু সামনে নিয়ে আসছে। যে মোহাম্মদ আলী জিন্নাহ যে কোনো ভুল করে নাই, সেটা আসলে এটার মাধ্যমে বোঝা যাচ্ছে। এই নির্বাচনে এই বিজেপি হিন্দুত্ববাদকে ইস্যু করে যারা যেভাবে ক্ষমতায় আসছে, যেটার প্রভাব আলটিমেটলি বাংলাদেশেও পড়বে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ আমাদের সাথেই তারা। এখন প্রভাব কেমন পড়বে, তার আগে প্রভাব পড়ার আগেই আমার আসলে মাওলানা ভাসানীর একটা উক্তি আমার বলতে হয়। সেটা হচ্ছে মাওলানা ভাসানী অত্যন্ত 1972 সালের ফেব্রুয়ারি মাসে সাপ্তাহিক হক কথা নামে একটা পত্রিকায় একটা কথা বলছিলেন যে আসাম আমাদের, ত্রিপুরাও আমাদের এবং পশ্চিমবঙ্গ আমাদের। এবং এই আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ যতদিন পর্যন্ত আমরা আমাদের দখলে না আনতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের যে মানচিত্র, আমাদের যে স্বাধীনতা, সেটা পূর্ণাঙ্গ হবে না। তো সেই জায়গায় আমরা তাদের ওইখানে হিন্দুত্ববাদ মাথাচাড়া দেওয়ার কারণে বা সেখানে ওই বিজেপির শুভেন্দু অধিকারী যে অত্যন্ত উগ্র হিন্দুত্ববাদ লালন করে, যে সেখানকার আপনারা দেখতেছেন নির্বাচনের পরে সেখানকার মুসলমানদের বাড়ি করে হামলা চালানো হচ্ছে, সেখানকার মসজিদগুলো ভাঙ্গা হচ্ছে। অর্থাৎ এই যে এত উগ্র হিন্দুত্ববাদ, এই উগ্র হিন্দুত্ববাদীর যে শুভেন্দু অধিকারী, তাকে এখন আমাদের হুঁশিয়ারি দেওয়া উচিত, বলা উচিত। সে অনেক আগে থেকেই বাংলাদেশ নিয়ে নানান ধরনের বিতর্কিত মন্তব্য করে আসতেছে। সে বাংলাদেশে রাফায়েল বিমান পাঠাবে, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে। তো এই ধরনের একটা সে ভয় ভীতি দেখাচ্ছে। অথচ দেখেন ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি কি পরিমাণ, 7 থেকে 8 বিলিয়ন ডলারের হচ্ছে বাণিজ্য ঘাটতি আছে আমাদের। ওরা পেঁয়াজ রপ্তানি করে, কেন বাংলাদেশের কি আর বিকল্প বাজার নাই? চীন বিশাল বাজার, ভিয়েতনাম, থাইল্যান্ড, দেয়ার আর সো মেনি অপরচুনিটিস আমাদের বাংলাদেশের জন্য। তো এখানে এগুলা নিয়ে তারা হচ্ছে বড়াইগিরি করে, তারপরে বলে যে রাফায়েল নিয়ে আসবে। আমরাও রাডার ব্যবস্থা স্থাপন করছি। আর বাংলাদেশের গ্রামে গঞ্জে দেখবেন আপনার যারা একদম সাধারণ, কোনো ধরনের ট্রেনিং নাই, কোনো প্রশিক্ষণ নাই, শিক্ষা নাই, এই ছেলেগুলাও দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে আমাদের ওই ধরনের। অতএব বাংলাদেশের জনগণ রে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই, শুভেন্দু অধিকারীকে আমি বিশেষ করে বলতেছি। এবং বাংলাদেশে যদি কেউ আগ্রাসন চালানোর চিন্তা করে, বিশেষ করে আপনি ভারতের দিকে আমরা আঙ্গুল তুলবো, ভারতকেই বলবো। ভারত কিন্তু অনেকবার চেষ্টা করছে। আমরা বড়াইবাড়ির যুদ্ধের ইতিহাস আমরা খুব ভালো করেই জানি। আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা আছে, তারা বড়াইবাড়ির যুদ্ধের ইতিহাসটা খুব ভালো করেই জানে এবং সেই বড়াইবাড়ির যুদ্ধে ভারতীয় বিএসএফ এর যে 400 সদস্য মানে ভিতরে ঢুকে পড়ছিল, তারপরে তাদেরকে কাউন্টার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের যে বিডিআর, তৎকালীন বিডিআর 8 জন বিডিআর 400 বিএসএফ সদস্যকে কপুঘাত করছিল এবং 16 জন বিএসএফ সদস্যর লাশ বাংলাদেশে পড়েছিল এবং বেসরকারি তথ্য মতে দেখা যাচ্ছে অনেক লাশের কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। এর দেখা যাচ্ছে বাংলাদেশের বিডিআর বা বিজিবি সেনাবাহিনী
এবং বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে যে এই উদ্দেশ্য করে যে শুভেন্দু অধিকারী এই কথাগুলা বলে, তারে এখন আর আমার কাছে মানে মুখ্যমন্ত্রী মনে হয় না, সে একটা মূর্খ মন্ত্রী। এবং বাংলাদেশে এটার একটা প্রভাব তো পড়বে। যেমন ধরেন বাংলাদেশের সাথে ভারতের আমাদের অভিন্ন নদী আছে, আমাদের তিস্তার ন্যায্য হিস্যার ইস্যু আছে, আমাদের বাণিজ্য ঘাটতির ব্যাপার আছে। তাছাড়া দেখা যাচ্ছে তাদের তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, এই যে সেভেন সিস্টার্স আমাদের উপর অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্ট। অর্থাৎ বাংলাদেশ ভূকৌশলগতভাবে এমন একটা জায়গায় আছে যেখানে এই শুভেন্দু অধিকারীর মতো চামচা, এই বিজেপির উগ্র হিন্দুত্ববাদী, সে আমাদেরকে হুমকি দমকি দিবে এবং সে তার কারণে বাংলাদেশ খুব বেশি প্রভাবিত হবে, এটা আমরা মনে করি না। কারণ এই পশ্চিমবঙ্গ আমাদের, ত্রিপুরা আমাদের, আসামও আমাদের। তো এই ক্ষেত্রে বাংলাদেশের সরকার সবসময় স্থিতিশীলতার পক্ষে থাকে। আপনি দেখবেন বাংলাদেশের এই বর্তমান তারেক রহমান সরকার, তিনি কিন্তু সকল রাষ্ট্রের সাথে দেখা যাচ্ছে একটা সুসম্পর্ক, একটা স্থিতিশীলতার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতেছে। কিন্তু বাংলাদেশের স্বার্থের যখন চলে আসবে, জনগণের স্বার্থ চলে আসবে, তখন আমরা বিশ্বাস করি তারেক রহমান সরকার এবং বাংলাদেশের জনগণ বিন্দুমাত্র ছাড় দিবে না। অর্থাৎ এখন যদি পশ্চিমবঙ্গের ওরা চেষ্টা করতে পারে, দেখবেন প্রভাব কি পড়তে পারে। ওরা চেষ্টা করতে পারে আমাদের দেশের ভিতরে, দেখা যাচ্ছে ওরা পুশিং করার চেষ্টা করতে পারে অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে ওরা দেখা যাচ্ছে সেখানকার যারা মুসলিম জনগোষ্ঠী আছে তাদেরকে আমাদের বাংলাদেশের ভিতরে পুশিং করার চেষ্টা করতে পারে। এবং ইতিমধ্যে তারা বাংলাদেশের প্রভাব কতটুকু পড়বে তার চেয়ে বড় বিষয় হচ্ছে সেটা ইন্ডিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব কতটুকু প্রভাব পড়বে। কারণ ইন্ডিয়াতে প্রায় আপনার 20-22 কোটি মুসলমান আছে। আপনি 27% থেকে 28% হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে আমাদের এখানে 27 থেকে 28% মুসলিম আছে। অর্থাৎ এই এত এত দেখুন, ভারতের যে বর্তমান সরকার এখানে কূটনৈতিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে উভয়ভাবে বিরাট মারাত্মক প্রভাব ফেলবে আর কি আমাদের বাংলাদেশে। কারণ একটাই, ভারতের শুভেন্দু অধিকারী তিনি বলেছেন ওই সমস্ত সেকুলারিজম চলবে না। এই ভারতের অধিকাংশ লোক হিন্দু, দেশটার নাম হিন্দুস্তান, রাষ্ট্র চলবে হিন্দু আইন দ্বারা। সুতরাং যদি তারা হিন্দু আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, কিন্তু সাংবিধানিকভাবে সেকুলারিজম সেখানে বাস্তবায়িত আছে, সুতরাং সেখানে তাদের মধ্যে যেমন দ্বান্দ্বিক সম্পর্ক বিদ্যমান হবে, অনুরূপভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাথেও সেই শুভেন্দু অধিকারী যে হাপ্পাগোলটা, সে ওই দ্বান্দ্বিক সম্পর্ক সেখানে প্রতীয়মান করবে। কারণ একটাই, কারণ তিনি বাংলাদেশকে আগেও বলেছেন আলু দেবো না, চাল দেবো না, ডাল দেবো না, না খেয়ে মারবে, পানি দেবো না, আমাদেরকে বন্দি করে মারবে। সুতরাং সেই শুভেন্দু যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সুতরাং বাংলাদেশে আগামীতে অর্থনৈতিক বিরূপ প্রভাব পড়তে পারে, এটা আমাদের সামনে অনেক আগে অনুমিত। তাই আমরা বলতে চাই বাংলাদেশ সরকারকে এখানে ট্যাকটিকটা স্ট্রংলি নিতে হবে, যেন এই বিষয়টাকে তারা রিকভার করতে পারে। কিভাবে করতে পারে? কারণ বাংলাদেশ একটা গ্রেট ইকোনমিক কান্ট্রি, এখানে 18 থেকে 20 কোটি জনগণ অবস্থান করছে। ভারত তাদের প্রোডাক্ট বাংলাদেশে বিক্রয় করতে হবে। সুতরাং যদি বিক্রয় করতেই হয়, এই বড় বাজার শুভেন্দ্রের মতো হাত পাগলের কারণে ভারত সরকার পরিত্যাগ করবে না। সুতরাং বাংলাদেশের বড় বাজারের দিকে দৃষ্টিপাত করেও ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, শুভেন্দু যতই বলুক। তাই শুভেন্দুর দিকে পাগলামো করবে আর কেন্দ্র আর এক রকম আচরণ করবে। এটাকে আমরা বলি দ্বিচারিতা। শুভেন্দুকে দিয়ে একরকম কথা বলবে, কেন্দ্র ইন্টারনাল আমাদের সাথে আরো রকম সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে পররাষ্ট্রনীতির সাথে সম্পৃক্ত রেখে, যেটা আমরা বলি কেন্দ্রীয় পররাষ্ট্রনীতি। তা আমরা বলতে চাই সরকারকে সেভাবে ডিল করতে হবে। তাই পররাষ্ট্রনীতির মাধ্যমে, কেন্দ্রীয় পররাষ্ট্রনীতির মাধ্যমে এই শুভেন্দু নামক হাপ্পাগলকে একটু স্তব্ধ রাখতে হবে। তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা শান্তিপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা সম্ভব। আর পশ্চিমবঙ্গের মানুষদেরকে বলবো, আপনারা ভয় পাবেন না, শুভেন্দুর এই অবস্থা বেশি দিন থাকবে না। কারণ ভারতে কমপক্ষে 35 থেকে 40 কোটি মুসলমান, তারাও সংখ্যায় অনেক বেশি। শুভেন্দু হাপ্পাগলের মতো আচরণ করলেও অন্যান্য মুখ্যমন্ত্রীরা সেরূপ আচরণ করবে না। সে কিছুদিন ভিতরে সমস্যার সমাধান হয়ে যাবে। একটু স্থিতিশীল হন। আর যদি তারা চোখ রাঙিয়ে কথা বলে, আপনার তার দিকে চোখ রাঙিয়ে কথা বলবেন, দেখবেন বিলাইগুলো যে বাঘের রূপ আচরণ করছে, বিলাইগুলো বিলায় রূপান্তরিত হবে ইনশাল্লাহ। দেখেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তারা বাংলাদেশকে নিয়ে খুবই উদ্বিগ্ন ছিল। কারণ থাকবেই না, কারণ হাসিনা ছিল তাদের পোষা প্রাণী। তাকে মানুষ বলা যাবে না, সে একজন পোষা প্রাণী ভারতের। আপনারা দেখেন যে কিছুদিন আগে ভারতের বিধানসভায় নির্বাচন হয়েছে। নির্বাচনের আগে প্রায় 92 লক্ষ মুসলমানদেরকে ভোটাধিকার হরণ করা হয়েছে, যা আমাদের এপার বাংলার মুসলমানদের জন্য খুবই কষ্টকর। আপনারা দেখেছেন যে বিজেপির আধা পাগল সে শুভেন্দু, সে নির্বাচিত হয়েছে। তাহলে বুঝুন বিজেপির যারা নেতৃত্ব স্থানে রয়েছে তাদের অবস্থা কিরকম। একটা আধা পাগল যদি মুখ্যমন্ত্রী হতে পারে, তাহলে ওদের যে মেন মোদি, সে তো আরো বড় পাগল। আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে কৃষি ব্যবস্থা, এটা কিন্তু এটা হচ্ছে একটা ফার্টাইল ল্যান্ড বা একটা উর্বর জমি। বাংলাদেশের মধ্যে আমরা ইচ্ছা করলে সবকিছু উৎপাদন করতে পারি। আমরা কেন ভারত থেকে আনবো? কেন ভারত ছাড়া অন্য অন্য দেশ থেকে আমরা কি আনতে পারি না?
অবশ্যই আনতে পারি, কিন্তু গত গত 17 বছর আমরা ভারতের উপর এতটাই নির্ভরশীল ছিলাম যে ভারত ছাড়া অল্টারনেটিভ কিছু ভাবার চিন্তাই আমরা করতে পারি নাই। কিন্তু বাংলাদেশে অনেক কিছু চাষ হয়, আমরা কেন ভারত থেকে আনতে যাব? ভারত থেকে আনার ফলে আমাদের বাংলাদেশের কৃষি যারা কৃষক রয়েছে তাদেরকে আরো তাদের যে জমির ফসলের মূল্য তারা সঠিক ন্যায্য মূল্য পায় না। আমরা কেন ভারত থেকে আনবো? কারণ আমরাই বাংলাদেশে এইসব কিছু সবকিছু আমরা চাষাবাদ করতে পারি। আর বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি বা পররাষ্ট্র কূটনৈতিক কিছু বিষয়গুলো দেখেন, কিছুদিন আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি সে আসছিল আমাদের বাংলাদেশের সালাউদ্দিন সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য। তারপরে আমরা কি দেখতে পাই, 6 থেকে 9 তারিখের মধ্যে তারা বঙ্গোপসাগরের মধ্যে তারা মিসাইল টেস্ট করে তারা আমাদেরকে বুঝাতে চাচ্ছে তোমরা ঘাস খাচ্ছ, আমরা এখানে মিসাইল বানাচ্ছি। উসমান হাদি ভাই বলেছিলেন না, ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও। আমরা বলতে চাই ঘাস খেতে হবে না, আমরা আমাদের সঞ্চিত 3 বেলা খাবার না খাবো, 2 বেলা খাবো, দরকার হলে 1 বেলা খাওয়ার টাকা জমি আমরা আমরা আমাদের 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 অস্ত্র তৈরি করবো। কারণ আমরা চাই বাংলাদেশের মানুষও যারা বিশ্বের মুসলমান বা যারা সংখ্যালঘু রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা যাতে রোল মডেল হতে পারি। আর আপনারা জানেন যে শুভেন্দু নির্বাচিত হওয়ার পর বিজেপি সরকার, সন্ত্রাসী বিজেপি সরকার, তারা মুসলমানদের বাড়িঘর উচ্ছেদ করে। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।